আসসালামু আলাইকুম। প্রথমে কংগ্রাচুলেশন জানাতে চাই টাইগারদের। তারা কিন্তু পাকিস্তানকে গতকালকে রুদ্ধশ্বাস ম্যাচে 8 রানের ব্যবধানে হারিয়ে সিরিজ জিতে নিল। ব্যাক টু ব্যাক সিরিজ জিতে নিল, কিন্তু বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারানোর পর পাকিস্তানকেও কিন্তু হারিয়ে দিল। বাংলাদেশ ক্রিকেটে টি-20 ফরম্যাটে এরকম দুই পরাশক্তিকে কিন্তু হারানোর পরপর ব্যাক টু ব্যাক সিরিজ হারানোর এর আগে কিন্তু রেকর্ড বাংলাদেশের নেই। তো বাংলাদেশকে আসলেই অভিনন্দন জানাতে চাই। এবং ম্যাচ শেষে কিন্তু লিটন কুমার দাস এবং তার টিম কিন্তু মাইলস্টোনে এখানে নিহত শিশুদের উদ্দেশ্যে কিন্তু এই সিরিজটি উৎসর্গ করেছেন। এই জন্য আসলে তাদেরকে অভিনন্দন জানাতেই হচ্ছে। এই ম্যাচটা কিন্তু বাংলাদেশ এক সময় হেরে যাচ্ছিল। বাংলাদেশ 133 রান করেছিল প্রথমে ব্যাট করতে নেমে। একটা সময় মনে হচ্ছিল যে পাকিস্তান বড় ব্যবধানে হারবে। সেখান থেকে বাংলাদেশের কিন্তু বাজে ফিল্ডিং, এখানে দুইটা ক্যাচ মিস বলবো। এখানে হচ্ছে বিশেষ করে ফাহিম আশরাফের এখানে ইমন এবং হচ্ছে তানজিম সাকিব দুইটা ক্যাচ মিস করে কিন্তু ম্যাচটা প্রায় ডুবিয়ে দিয়েছিলেন। যদি রিশাদের ওই বলে এখানে হচ্ছে ফাহিম আশরাফ বোল্ড আউট না হতেন, তাহলে কিন্তু বাংলাদেশ কিন্তু ম্যাচটা থেকে ছিটকে যেত। এই ছোট ছোট ভুলগুলো কিন্তু আমাদের শুধরাতে হবে, না হলে কিন্তু বড় ম্যাচ আমরা কখনোই জিততে পারবো না। বাংলাদেশে কালকে জাকের আলী অনেক কিন্তু অসাধারণ ব্যাট করেছে। বিশেষ করে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ কিন্তু এখানে হচ্ছে 28 রানের মধ্যে টপ অর্ডারে 4 জন ব্যাটসম্যান চলে যায়। সেখান থেকে কিন্তু শেখ মেহেদীর সাথে জাকের আলী অনেক গুরুত্বপূর্ণ একটা পার্টনারশিপ করেন এবং শেষ মুহূর্তে জাকের আলী যেরকম ফিনিশিংটা দিলেন তাকে তাকে আসলে সাধুবাদ না জানিয়ে উপায় নেই। জাকের আলী কিন্তু শেষ পর্যন্ত এখানে হচ্ছে 48 বলে 55 রানের এক হার নামানো ইনিংস খেলেন, যেখানে কিন্তু 5টা বড় ছয়ের মার ছিল। শেখ মেহেদীও কিন্তু অসাধারণ ব্যাট করেছেন। এখানে হচ্ছে তিনি 33 রান ইনিংস খেলেন, যেখানে দুটো ছয়ের পাশাপাশি দুটো চারের মারও ছিল। প্রথমে যে কিন্তু ডিজাস্টার শুরু হয় আমাদের এখানে হচ্ছে নাইম শেখকে নামানো হয় কি কারণে, এখানে হচ্ছে তানজিদ তামিমের বদলে নাইম শেখকে নামানো হলো, এটা আসলে আমার মাথায় এখনো কিন্তু ক্লিয়ার না। কারণ হচ্ছে তামিম যদি ইনজুর্ড হয় তাহলে তিনি কিভাবে ফিল্ডিং এ নামলেন। লিটন কুমার দাসের পাশে কিন্তু স্লিপে আমি প্রথমে কয়েকবার তানজিদ তামিমকে দেখেছি। তো তিনি ফিট না থাকলে অবশ্যই তিনি এখানে হচ্ছে ফিল্ডিং এ নামতেন না। তামিমকে বাদ দেওয়ার এখানে যুক্তি আসলে খুঁজে পাচ্ছিলাম না আমি। নাইম শেখ আসলে ওডিআই এবং টেস্ট ফরম্যাটে বাংলাদেশের হয়ে ভালো খেলতে পারবে বলে আমার কাছে মনে হয়, কিন্তু টি-20তে ইন্টারন্যাশনাল ক্রিকেটে তার দেবার আসলে কিছু নাই। এটা হচ্ছে রুডো বাস্তবতা। নাইম শেখ কিন্তু 3 রান করে এখানে যেভাবে আউট হলেন, আউটটা আসলে দৃষ্টিগত আউট। তিনি কেন ওইখানে হচ্ছে স্কুপ খেলতে গেলেন, এটা আসলে তিনি ভালো বলতে পারবেন। পরবর্তীতে লিটন কুমার দাসও কিন্তু 8 রানে ফিরে যান। এখানে তাহিদ হৃদয় কিন্তু আনফরচুনেটলি রান আউটের শিকার হয়। 13 রান করে পারভেজ হোসেন ইমন ফিরে গেলে কিন্তু বাংলাদেশের আরেকটা দুঃস্বপ্ন সামনে এসে দাঁড়ায়। সেখান থেকে কিন্তু আমাদের জাকের আলী অনিক এবং একই সাথে শেখ মেহেদীর কল্যাণে কিন্তু আমরা 133-তে পৌঁছে যাই। এই রান ডিফেন্ড করতে নেমে কিন্তু আমাদের বোলিংরা অসাধারণ বল করে পাওয়ার প্লেতে কিন্তু 15 রানে 5 উইকেট ফেলে দেয় এখানে পাকিস্তানের, যেখানে কিন্তু প্রথমেই আউট হয়ে যায় সায়েম আয়ুব। প্রথম ওভারে কিন্তু তিনি রান আউটের শিকার হন। পরবর্তীতে দ্বিতীয়বারে শরীফুল ইসলাম কিন্তু এখানে মোহাম্মদ হারিসকে এলবিডব্লিউ ফাঁদে ফেলে প্যাভিলিয়নে ফিরে দেন এবং তার দ্বিতীয়বারে করা বলে কিন্তু এখানে ফখর জামান ও লেগ স্টাম্পের বাইরের বলে কিন্তু ফ্লিক করতে গিয়ে আউট হয়ে যান। যদি আম্পায়ার কিন্তু ওটা আউট দেননি, ফখর জামান কিন্তু নিজেই প্যাভিলিয়নের দিকে হাঁটা ধরেন। পরে দেখা যায় যে ওটা হচ্ছে তার এই গ্লাভসে লেগেছিল। 3 উইকেট পড়ার পরে কিন্তু আরো পাকিস্তান পেসার পরে যখন আরো 2টা উইকেট পড়ে যায়, এখানে হচ্ছে তানজিম সাকিব যখন বোলিং এ আসেন, এখানে হচ্ছে পঞ্চম ওভারের সময় তিনি কিন্তু ওই ওভারে ব্যাক টু ব্যাক উইকেট তুলে নেন। এখানে দুই নওয়াজকে তিনি আউট করেন, প্রথমে হাসান নওয়াজ, পরবর্তীতে মোহাম্মদ নওয়াজকে। কিন্তু দুইটা বলেরই কিন্তু সিমিলারিটি ছিল। তিনি দুইটা বলে কিন্তু গুড লেন্থে পিচ করে লাফিয়ে উঠেছিল এবং ইজি দুইটা ক্যাচ নেন লিটন কুমার দাস। তখন মনে হচ্ছিল পাকিস্তান হয়তো বড় ব্যবধানে হারবে, কিন্তু সেটা সম্ভব হয়নি। এখানে হচ্ছে তাদের আগা সালমান ক্যাপ্টেন এবং হচ্ছে খুশদিল শাহর মধ্যে ছোট একটা পার্টনারশিপ হয়। যদিও 9 রান করে 23 বলে আউট হয়ে যান এখানে সালমান আলী আগা। পরবর্তীতে খুশদিল শাহ কিন্তু বেশিক্ষণ টিকতে পারেনি। তবে শেষের দিকে গিয়ে আব্বাস আফ্রিদি কিন্তু রিশাদ হোসেনের বলে 2টা 6 মেরে, ইনফ্যাক্ট 3টা 6 মেরে কিছুটা ভয় ধরিয়ে দিয়েছিলেন। তারপরও শরীফুল কিন্তু তাকে ফিরিয়ে দেন। শেষ পর্যন্ত ওই ফাহিম আশরাফ কিন্তু বাংলাদেশকে আর একটা হারের দুঃস্বপ্ন দেখিয়ে দিয়েছিলেন। রিশাদ হোসেন কিন্তু তাকে থামিয়ে দেন। যদিও এই রিশাদ হোসেন কিন্তু গতকালকে 4 ওভারে 42 রানের মতো কনসিড করেছেন। একটা দিন আসলে খারাপ যেতেই পারে। বাংলাদেশি বোলারদের মধ্যে এখানে কিন্তু তানজিম সাকিব 2টা উইকেট নিয়েছেন 4 ওভারে 17 রানে। পাশাপাশি হচ্ছে
শরীফুল ইসলামও দুর্দান্ত বল করেছেন, 4 ওভার 17 রানে 2 উইকেট নিয়েছেন। সাকিব 4 ওভারে ইনফ্যাক্ট এখানে হচ্ছে 23 রান দিয়ে 2 উইকেট নিয়েছেন। মুস্তাফিজও কিন্তু ভালো ইকোনমিক্যাল বোলার ছিল এবং লাস্ট উইকেটটা কিন্তু প্রেসার টাইমে তিনি নিয়েছেন এবং মিরপুরের মাঠে মুস্তাফিজ প্রতিরোধ কালকেও কিন্তু তিনি সেটা দেখিয়েছেন। তো লিটন কুমার দাসের ক্যাপ্টেন্সি নিয়ে এখানে আবার একটু কথা রয়েছে। লিটন কুমার দাস আনডাউটলি ভালো ক্যাপ্টেন্সি করে আসছেন পাকিস্তান সফর থেকে। এখানে হচ্ছে এর আগে আমরা দেখেছি শ্রীলঙ্কার সফরে বোলিংটা কালকে মনে হয় একটু মানে একটু রোলিং করা লাস্টের দিকে একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল। রিশাদ হোসেনকে জন্য কিন্তু 19 ওভারটা যদি ওইখানে ফাইম আসলাম শেষ বলে ছক্কা মেরে দিতেন তাহলে মুস্তাফিজের কিছু করার থাকতো না। মুস্তাফিজকে দিয়ে এক্ষেত্রে আমার কাছে মনে হয় 19তম ওভারে করালে কিছুটা চাপ কমে যেত। সেক্ষেত্রে 2-3 রান যদি তিনি দিতে পারতেন তাহলে শেষ ওভারে কিন্তু ভালোভাবে আরামসে বল করতে পারতেন এখানে রিশাদ হোসেন। এই বিষয়গুলো তারও ক্যালকুলেট হতে হবে। লাস্টের দিকে গিয়ে আমাদের স্পিনারদের ওভারগুলো না রাখলেই ভালো হয়। বাংলাদেশের অবশ্যই এখন মিশন থাকবে এখানে হচ্ছে হোয়াইট ওয়াশ করা। পাকিস্তানের মাঠে কিন্তু আমরা 1 মাস আগে হোয়াইট ওয়াশ হয়ে এসেছি। আশা করব বাংলাদেশের যে মোমেন্টাম পেয়েছে সেই মোমেন্টাম ধরে রেখে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করতে পারবে এবং টি-20তে আমরা এই ব্র্যান্ড অফ ক্রিকেটটাই আসলে দেখতে চাই। সকলে ভালো থাকবেন। এখনো যারা লোকাল এক্সপার্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।